ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং ভারতের ইতিহাসের 10 নম্বর ক্লাসে আমরা আজকে যে প্রশ্ন উত্তরের সিরিজ আলোচনা করব সেটা থাকবে গুপ্ত রাজবংশের উপরে। আমরা এমসিকিউর মাধ্যমে চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ আলোচনা করছিলাম ভারতের ইতিহাস, এবং এর আগে অলরেডি 9টা ক্লাস আমি তৈরি করেছি, যেখানে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের একদম প্রথম থেকে পর আলোচনা করছি। যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষাতে এসেছে, তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর সম্পূর্ণ প্রস্তুতির জন্য আমি একটা প্লে লিস্ট তৈরি করেছি 2024 প্রস্তুতি বলে। সেই প্লে লিস্টে সমস্ত ক্লাস পেয়ে যাবে। এর আগে আমি একটা জিকের ওপরে ক্লাস তৈরি করেছিলাম, তো প্রত্যেকটা ক্লাস এই প্লে লিস্টের মধ্যে তোমরা পাবে নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে এই প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবে। অবশ্যই দেখো। এবং আমি এখানে 2024-এর প্রস্তুতির জন্য যে যে এমসিকিউ সিরিজ বা ক্লাস আমি নেব সেগুলো প্রত্যেকটা এই প্লে লিস্টেই তোমরা পেয়ে যাবে। তো তোমরা যদি তোমরা এই চ্যানেলে নতুন হও, যদি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দিও, এবং যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে প্লিজ লাইক করে শেয়ার করে দিও। শুরু করবো আমরা প্রথম কোশ্চেন দিয়ে, যে প্রথম গুপ্ত শাসক কে ছিলেন? শ্রীগুপ্ত, চন্দ্রগুপ্ত প্রথম, ঘটোৎকচ নাকি কুমারগুপ্ত? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, দুটো কোশ্চেন এখান থেকে হয় অ্যাকচুয়ালি। হু ইজ দ্য ফার্স্ট গুপ্ত রুলার, আর একটা কোয়েশ্চেন হয় হু ওয়াজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট গুপ্ত রুলার, প্রথম গুরুত্বপূর্ণ গুপ্ত শাসক কে ছিলেন, এরকম একটা কোয়েশ্চেন হয়। যদি আমাদের যে কোয়েশ্চেনটা এখন বলা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট গুপ্ত রুলার, প্রথম গুপ্ত শাসক কে ছিলেন, তিনি হচ্ছেন শ্রীগুপ্ত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীগুপ্ত। যদি বলা হয় প্রথম গুরুত্বপূর্ণ গুপ্ত শাসক কে ছিলেন, তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত প্রথম। তো একটু কোশ্চেনটা একটু ভালো করে দেখবে যে বলতে কি চাইছে। যদি বলা হয় যে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি জানতে চাওয়া হয় তাহলেও নাম হবে চন্দ্রগুপ্ত প্রথম। কেন এই ডিফারেন্সটা? কারণ প্রথম যে দুজন গুপ্ত শাসক ছিলেন শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ গুপ্ত, এরা গুপ্ত বংশের শাসক ছিলেন কিন্তু স্বাধীন শাসক ছিলেন না। এটা আমরা জানতে পারছি কি করে স্বাধীন শাসক ছিলেন না? সেটা হচ্ছে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন থেকে, এলাহাবাদ পিলার প্রশস্তি থেকে আমরা এটা জানতে পারছি যে প্রথম দুজন যে গুপ্ত শাসক ছিলেন শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ গুপ্ত, এদের উপাধি ছিল হচ্ছে মহারাজা বা মহারাজ, যেটা সেই সময় যারা সামন্ত রাজা হতো তারাই টাইটেলটা নিত, এবং সামন্ত রাজাদের ওপরে যে রাজা, প্রধান যে রাজা থাকতো, সে টাইটেল নিত মহারাজাধিরাজ। এদের দুজনের ক্ষেত্রে আমরা দেখছি যে টাইটেল ইউজ করা হয়েছে মহারাজা শ্রীগুপ্ত এবং মহারাজা ঘটোৎকচ গুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের ক্ষেত্রে প্রথমবার মহারাজাধিরাজ উপাধিটা গ্রহণ করা হয়েছে বা দেওয়া হয়েছে। তার থেকে আমরা এটা বুঝতে পারছি যে প্রথম গুপ্ত শাসক ছিলেন শ্রীগুপ্ত এবং চন্দ্রগুপ্ত প্রথম ছিলেন প্রথম প্রকৃত শাসক বা অ্যাকচুয়াল ফাউন্ডার। তো এটা হচ্ছে একটা গুপ্ত বংশের টাইম লাইন বা পরপর রাজাদের আমাদের পরপর সবার নাম মনে রাখতে হবে না, কয়েকজনের নাম মনে রাখতে হবে, এবং তাদের সময়সীমা মানে কবে থেকে কবে অবধি শাসন করেছে এটাও সবার জানার প্রয়োজন নেই। শ্রীগুপ্ত এর এক্স্যাক্টলি টাইম জানা যায় না। সেকেন্ড হচ্ছে ঘটোৎকচ গুপ্ত, ঠিক আছে, এরা দুজন যেরকম বললাম সামন্ত রাজা ছিল। আচ্ছা, প্রশ্ন এরকম হতে পারে যে সামন্ত রাজা কাদের সামন্ত রাজা ছিল? তাহলে উত্তর হবে হচ্ছে কুষাণদের সামন্ত রাজা ছিল। তারপরে চন্দ্রগুপ্ত প্রথম হচ্ছেন প্রকৃত প্রতিষ্ঠাতা, বা ইনি প্রথম স্বাধীন রাজা যিনি 319 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট যে 319 খ্রিস্টাব্দ, কারণ এইখান থেকে একটা অব্দ শুরু হয় যেটার নাম হচ্ছে গুপ্তাব্দ। 319 অনেক জায়গাতে 320ও রয়েছে, তো 319 বা 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ শুরু হয় চন্দ্রগুপ্ত প্রথমের সময়। তিনি যে বছরে সিংহাসনে বসেন সেই দিনটাকে করার জন্য, স্মরণীয় করার জন্য গুপ্তাব্দ শুরু করা হয়। তারপর কচ্ছ বলে একজন রাজার কথা জানা যায়, কিন্তু অ্যাকচুয়ালি তিনি শাসন করেছেন কিনা জানা যায় না। তবে চন্দ্রগুপ্ত প্রথমের পর যিনি সিংহাসনে বসেন তার নাম হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পরে সিংহাসনে বসে হচ্ছে রামগুপ্ত। আচ্ছা, সমুদ্রগুপ্তের সময়কালটা ইম্পর্টেন্ট, 335 থেকে 375, 335 বা 50, অনেক জায়গায় দুটো টাইম লাইন দেওয়া হয়, বাট 335 মানা হয় যে 335 থেকে 375 অব্দি সিংহাসনে ছিলেন। এরপরে
রামগুপ্ত এর সম্পর্কে একটাই গ্রন্থ থেকে জানা যায়, সেটা হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম। তাও মনে করা হয় রামগুপ্ত বলে একজন রাজা খুব অল্প সময়ের জন্য ছিলেন এবং সমুদ্রগুপ্তের বড় পুত্র ছিলেন সম্ভবত রামগুপ্ত। তারপর হচ্ছে চন্দ্রগুপ্ত সেকেন্ড, এর সময়টা ইম্পর্টেন্ট, 340 থেকে 413 বা 415 খ্রিস্টাব্দ অব্দি সিংহাসনে বসে। তারপরে কারোর টাইম লাইন জানার প্রয়োজন নেই, মানে সময়টা ইয়ার জানার প্রয়োজন নেই। তারপরে যে রুলার কুমারগুপ্ত প্রথম, তারপর স্কন্দগুপ্ত, ঠিক আছে, এই অব্দি মোটামুটি পরপর যারা সিংহাসনে বসেছিলেন সেই নামটা জানার প্রয়োজন রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন 2 নম্বর, গুপ্ত আমলে রৌপ্য মুদ্রা কি নামে পরিচিত ছিল? দিনার, রূপায়কা, সাতমান এবং কারসাপান। গুপ্ত আমলের রৌপ্য মুদ্রার কথা বলা হয়েছে। রৌপ্য মুদ্রার নাম কি ছিল? দিনার একটা স্বর্ণ মুদ্রা ছিল। এরপরে সম্ভবত কোশ্চেন রয়েছে স্বর্ণ মুদ্রা সম্পর্কে, এটা স্বর্ণ মুদ্রা ছিল গুপ্ত আমলে, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হবে রূপায়কা। রূপায়কা মুদ্রা থেকে আরো কোশ্চেন রয়েছে এই সেটেই, সেই জন্য আমি মুদ্রা সম্পর্কে আরো একটু ডিটেলসে আলোচনা পরের কোশ্চেন গুলোতে করছি, তাহলে সুবিধা হবে। তো এই মুদ্রাটা কে চালু করেছিলেন? রূপায়কা বা রূপিকা, অনেক জায়গাতে রূপকা নাম রয়েছে, অনেক জায়গাতে রূপিকা নামটাও দেখতে পারো, ঠিক আছে, রূপিকা। এটা এগুলো একই কয়েন যেটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য শুরু করেছিলেন। প্রথম গুপ্ত রাজা যিনি রূপোর মুদ্রা চালু করেছিলেন। তাহলে এর আগে গুপ্তদের কোন ধরনের মুদ্রা চালু ছিল? দুটো ধাতুর মুদ্রা চালু ছিল, হচ্ছে সোনা, বেশিরভাগ মুদ্রা সোনার মুদ্রা ছিল, তারপরে তামার মুদ্রাও ছিল, বাট সোনার মুদ্রাই বেশিরভাগ ছিল। আর রূপোর মুদ্রা প্রথমবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত জারি করেছিলেন। কেন? তো তার কারণ হচ্ছে শক ক্ষত্রকদের হারানোর এই করে, শক ক্ষত্রকদের হারানোকে সেলিব্রেট করতে। কারণ শকরা সেই সময়, শকরা যারা এই ধরনের রূপোর মুদ্রা ব্যবহার করতো, তো তাদের হারানো তিনি হারিয়ে দিয়েছিলেন। উজ্জয়ন থেকে, উজ্জয়নেরা শাসন করতো, তাদেরকে হারিয়ে দিয়েছিলেন। তো সেইটার অনুকরণ করে, তাদের মুদ্রা অনুকরণ করে এরকম রূপোর মুদ্রা চালু করেছিলেন। 3 নম্বর কোশ্চেন, চীনা ভ্রমণকারী ফাহিয়েন কার সময় ভারত সফর করেছিলেন? চন্দ্রগুপ্ত প্রথম, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, হর্ষবর্ধন নাকি কুমারগুপ্ত? ফাহিয়েনের উদ্দেশ্য কি ছিল? এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে যে ফাহিয়েনের ভারতে আসার উদ্দেশ্য, ভারত ভ্রমণের উদ্দেশ্য কি ছিল? সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ করা। বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ করা। অন্যদিকে যদি আমরা হিউয়েন সাং এর কথা বলি, হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় আসে, তো হিউয়েন সাং এর সময় মানে তার উদ্দেশ্য কি ছিল? চীনা মানে সরি যে বৌদ্ধ তীর্থস্থানগুলো রয়েছে সেইগুলোকে ভ্রমণ করা হচ্ছে হিউয়েন সাং এর উদ্দেশ্য ছিল। চীনা ভ্রমণকারী ফাহিয়েন এসেছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের সময় 399 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন। এর আগে থেকে তিনি যাত্রা শুরু করে দিয়েছিলেন, সেন্ট্রাল এশিয়া, মঙ্গোলিয়া এই সমস্ত ঘুরে 399 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন। 412 খ্রিস্টাব্দ অব্দি তিনি ভারতে ছিলেন। তারপরে তিনি কোথায় চলে যান? সিংহল, শ্রীলঙ্কাতে চলে যান। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে এসেছিলেন 399 থেকে 414 বা 412, অনেক জায়গাতে 412 রয়েছে, কিন্তু এটা আনুমানিক, এক্সাক্ট বলা সম্ভব নয়। এই সময়ের মধ্যে মোটামুটি তিনি ছিলেন। তার যে ভ্রমণ বৃত্তান্ত সেটা ফোকো কি নামে পরিচিত? এর যে ইংলিশ ট্রান্সলেট, মানে যেটা পরবর্তীকালে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়, সেটার নাম হচ্ছে এ রেকর্ড অফ বুদ্ধিস্ট কিংডম। রেকর্ড অফ বুদ্ধিস্ট কিংডম। 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত সাহিত্য রচনাগুলোকে দেখতে বলা হয়েছে। কি কি বলা হয়েছে? কুমার সম্ভব, মুদ্রা রাক্ষস, রঘুবংশ, ঋতু সংহার। এর মধ্যে কালিদাসের রচনা কোনটা? তো হচ্ছে কুমার সম্ভবম। কুমার সম্ভবম অবশ্যই কালিদাসের রচনা এবং এটা সংস্কৃত ভাষায় লেখা। কালিদাসের সমস্ত রচনাই হচ্ছে সংস্কৃত ভাষাতে লেখা। আর কুমার সম্ভবমের বিষয় এটা নেওয়া হয়েছে পুরাণ থেকে, হিন্দু ধর্মের পুরাণ থেকে, যেখানে কার্তিকের জন্ম, শিব এবং পার্বতীর পুত্র কার্তিকের জন্ম এবং তারকাসুর বধ, এই নিয়ে হচ্ছে কুমার সম্ভবম লেখা। মুদ্রা রাক্ষস এটা বিশাখ দত্তের লেখা, তাহলে এটা কালিদাসের রচনা নয়। এখানের যে কাহিনী, এটার মূল বিষয় হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন লাভ, কিভাবে তিনি সিংহাসন লাভ করেছেন সেটা রচনা করা হয়েছে। আর এটাকে রচনা করছে বিশাখ দত্ত। বিশাখ দত্ত চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যের সমসাময়িক, কিন্তু
তার যে নবরত্ন সভা তার পার্ট ছিলেন না। বিশাখ দত্ত এটা রচনা করেন। নেক্সট হচ্ছে রঘুবংশ। রঘুবংশ এটাও সংস্কৃত ভাষাতে কালিদাস রচনা করেন, এবং রঘুবংশের মেন বিষয় হচ্ছে রঘু যে রাজবংশ, সেই রঘু রাজবংশের কাহিনী। এবং রঘু রাজবংশেরই একজন রাজা হচ্ছেন রাম, রাজা জনক, রাজা রাম, এটা হচ্ছে রঘুবংশের। তো সেই পুরো কাহিনী এখানে বর্ণিত হয়েছে। ঋতু সংহার এটাও কালিদাসের রচনা এবং এটাও সংস্কৃত ভাষাতে লেখা। এখানে 6টা ঋতুর বর্ণনা দিয়ে কাব্য একটা, এটা মূল বিষয়। তো এখানে সঠিক উত্তর হবে 1, 3 and 4। 1, 3 and 4 অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন সাহিত্য কর্মটি গুপ্ত আমলের অন্তর্ভুক্ত ছিল না, অর্থাৎ এর মধ্যে কোনটা গুপ্ত যুগে লেখা হয়নি? অভিজ্ঞান শকুন্তলম, অমরকোষ, চরক সংহিতা নাকি কুমার সম্ভবম? অভিজ্ঞান শকুন্তলম, অমরকোষ আর কুমার সম্ভবম, এই তিনটেই গুপ্ত যুগের, কারণ অমরকোষ অমর সিং লিখছে, আর অভিজ্ঞান শকুন্তলম এবং কুমার সম্ভবম কালিদাস লিখছে, এরা সবাই গুপ্ত আমলের। কিন্তু চরক সংহিতা এটা গুপ্ত আমলের নয়। চরক কে ছিলেন? চরক একজন চিকিৎসক ছিলেন এবং ইনি কনিষ্কের রাজসভার সঙ্গে যুক্ত। কনিষ্কের রাজসভাতে ইনি একজন, মানে সেই সময় যে সভা কবির মতো একজন সভায় চিকিৎসক থাকতেন, তো সেই কনিষ্কের চিকিৎসক ছিলেন হচ্ছে চরক, যিনি চরক সংহিতা রচনা করেন। আয়ুর্বেদের উপর এটা বই। ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন, মৃচ্ছক টিকম কে লিখেছেন? বিক্রমাদিত্য, শূদ্র, কলহন নাকি বাণভট্ট? মৃচ্ছক টিকম এটার রচয়িতা হচ্ছেন শূদ্রক, অপশন বি শূদ্রক। আচ্ছা, মৃচ্ছক টিকমের মেন যে গল্প, তার বিষয় হচ্ছে চারুদত্ত এবং বসন্ত সেন নামে দুজনের প্রেম কাহিনী। চারুদত্ত একজন বণিক ছিলেন, বসন্ত সেন একজন গণিকা ছিলেন। এদের দুজনের মধ্যে প্রেম কাহিনী হচ্ছে মৃচ্ছক টিকম। চারুদত্ত উজ্জয়নের একজন ব্যক্তি ছিলেন, উজ্জয়ন এর ব্যক্তি ছিলেন, এবং সেই সময় যিনি উজ্জয়নের রাজা ছিলেন তার নাম হচ্ছে প্রদ্যুৎ। ঠিক আছে, প্রদ্যুৎ। 7 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি গুপ্ত আমলের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষা ছিল? পালি, মাগধী, প্রাকৃত, সংস্কৃত। আচ্ছা, এর আগে যদি আমরা এই প্রশ্নের রিলেটেড, মানে কিছু কিছু রিলেটেড কোশ্চেন আমি এমনি করছি যাতে সুবিধা হয়, একসাথে হয়ে যাবে। সেটা হচ্ছে, যদি মৌর্যদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জানতে চাওয়া হয়, মৌর্যদের সরকারি ভাষা কি ছিল, সেটা হচ্ছে অর্ধমাগধী। অর্ধমাগধী, যেটাই প্রাকৃত নামে পরিচিত। প্রাকৃত বা অর্ধমাগধী সেম জিনিস। আর যদি বলা হয় গুপ্তদের সময় কি, সেটা হচ্ছে সংস্কৃত। সেই জন্যই দেখা যাবে যে ভাষাটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে সেই ভাষাতেই বেশি কাব্য রচনা হবে, লেখা সেই সময় বেশি হবে। শিলালিপি যেগুলো, সেগুলো সেই ভাষাতে হবে। তো এই সময়ের যে শিলালিপিগুলো, সেগুলো সবই সংস্কৃত ভাষায়। এই সময়কার যারা কবি লেখক, তারা সবই সংস্কৃত ভাষাতে লিখেছেন। যেটা আমরা অশোকের সময় কি দেখছি, মৌর্যদের সময় মেনলি পালি প্রাকৃত ভাষাতে বেশি লেখা হতো। ঠিক আছে, কারণ সেই সময় সেটাই মেন ভাষা ছিল। 8 নম্বর কোশ্চেন, সমুদ্রগুপ্তকে কোন ঐতিহাসিক ভারতের নেপোলিয়ান উপাধি দেন? রমিলা থাপার, ভি এ স্মিথ, আর সি মজুমদার নাকি আর এস শর্মা? সঠিক উত্তরকে ভিনসেন্ট আর্থার স্মিথ, অপশন বি। ইনি কে ছিলেন? ইনি হচ্ছেন ইন্ডিয়ান সিভিল সার্ভিস, মানে ইংরেজ আমলের, ইংরেজরা যখন শাসন করছিল তাদের আন্ডারে একজন সিভিল সার্ভেন্ট ছিলেন, এবং ইনি একটা বই রচনা করেন, দ্য আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই বইটাতে তিনি বিভিন্ন প্রাচীন যে রাজবংশগুলো সেইগুলো সম্পর্কে বলেছেন। সেখানেই তিনি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেন। 9 নম্বর কোশ্চেন, সমুদ্রগুপ্তের দরবার কবি মানে সভা কবি কে ছিলেন? কোর্ট পোয়েট কে ছিলেন? অশ্ব ঘোষ, নাগার্জুন, আর্যভট্ট নাকি হরিসেন? সঠিক উত্তর হচ্ছে হরিসেন। এটা আমরা জানি প্রয়াগ প্রশস্তির কারণে। প্রয়াগ প্রশস্তি রচনা করছে হরিসেন। তিনি শুধুমাত্র একজন কবি ছিলেন তা নয়, একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন গুপ্ত আমলে, মানে সমুদ্রগুপ্তের আন্ডারে। এবং এলাহাবাদ প্রশস্তি তিনি রচনা করেন সংস্কৃত ভাষায়। এগেন কোন ভাষাতে এটা ইম্পর্টেন্ট? সংস্কৃত ভাষাতে, কারণ সেই সময় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সংস্কৃত ছিল। আর 345 খ্রিস্টাব্দে এটা রচিত হয়। এখানে সমুদ্রগুপ্তের
বিজয় সম্পর্কে বলা রয়েছে, তিনি কোন কোন জায়গা দখল করেছিলেন, কোন কোন রাজাদের হারিয়েছিলেন সেই সম্পর্কে এখানে বলা রয়েছে। 10 নম্বর কোশ্চেন, গুপ্ত শাসক যিনি হুনদের পরাজিত করেছিলেন, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা হওয়া উচিত গুপ্ত শাসক যিনি প্রথমবার হুনদের পরাজিত করেছিলেন, কারণ এরপরেও অন্যান্য গুপ্ত শাসকরা হুনদের পরাজিত করেছিলেন, কিন্তু প্রথমবার যিনি পরাজিত করেছিলেন তার নাম স্কন্দগুপ্ত, যাকে প্রোটেক্টর অফ ইন্ডিয়া বলা হয়, প্রোটেক্টর অফ ইন্ডিয়া বা ভারতের রক্ষাকারী বলা হয়। এই হুনদের দুটো শাখা ছিল, তার মধ্যে শ্বেত হুন, যেটা হেপথালাইটিস নামে পরিচিত, যারা এরা ভারতে আক্রমণ করে এবং এরা প্রচন্ড শক্তিশালী একটা জাতি ছিল, যারা প্রচন্ড যেখানে আক্রমণ করতো প্রচন্ড ক্ষয়ক্ষতি করতো। প্রথম গুপ্ত রাজা স্কন্দগুপ্ত, যিনি এই হুনদের পরাজিত করেন, যদিও এই হুনদের আক্রমণেই এই গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। দুটো গ্রন্থ রয়েছে, চন্দ্র ব্যাকরণ যেটা চন্দ্রগোমিন রচনা করেন, এটার রচয়িতা হচ্ছে চন্দ্রগোমিন, এবং কথা সরিৎসাগর যেটা রচনা করেন সোমদেব। এই দুটো গ্রন্থে এই সমস্ত বিজয় মানে এই বিজয়ের সম্পর্কে বলা হয়েছে। আর হুনরা ভারতে ধীরে ধীরে ভারতীয় মানুষদের সঙ্গে মানে এই সময় থেকে আক্রমণ শুরু হয় এবং হুনরা ধীরে ধীরে ভারতের মানুষের সঙ্গে মিশে এখানেই বসবাস করতে শুরু করে। পরবর্তীকালে রাজপুতদের অনেকগুলো শাখা, রাজপুত জাতি যেটা, তাদের অনেকগুলো শাখা এই হুনদের এবং ভারতীয়দের সংমিশ্রণে তৈরি হয়েছে। 11 নম্বর কোশ্চেন, গুপ্ত রাজবংশের প্রথম কোন শাসক মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন? আমরা এটা একটু একদম প্রথম কোশ্চেন ওখানে আলোচনা করে নিয়েছি, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত প্রথম। এর আগের যারা রাজা ছিলেন শ্রীগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত, এরা হচ্ছে মহারাজ টাইটেল নিতেন, মহারাজা বা মহারাজ টাইটেল নিয়েছিলেন, এবং এরা সামন্ত রাজা ছিল, তাদের আন্ডারে কুষাণদের আন্ডারে। 12 নম্বর কোশ্চেন, গুপ্ত শিলালিপিতে কাকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়েছে? চন্দ্রগুপ্ত প্রথমকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়েছে। কোন শিলালিপিতে বলা হয়েছে সেটাও কোশ্চেন হয়, সেটা হচ্ছে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তিতে লিচ্ছবি দৌহিত্র বলা হয়েছে, তার কারণ চন্দ্রগুপ্ত প্রথমের সঙ্গে লিচ্ছবি রাজকন্যার বিবাহ হয়েছিল, যার নাম হচ্ছে কুমার দেবী। ইম্পর্টেন্ট নাম, এখানে লেখা, এখানে স্লাইডে লেখা নেই, বাট নোট করবে কুমার দেবী। ঠিক আছে, কুমার দেবীর সঙ্গে বিবাহ হয়। লিচ্ছবিরা অ্যাকচুয়ালি নেপালের রাজত্ব করতো, পরবর্তীকালে এরা মানে লিচ্ছবি বংশের অনেক পুরনো রাজবংশ। আমরা গৌতম বুদ্ধ পড়ার সময় দেখেছিলাম যে লিচ্ছবি বলে একটা রাজবংশ ছিল, মহাজনপদ কাল পড়ার সময় অ্যাকচুয়ালি দেখেছিলাম যে এই লিচ্ছবি বলে একটা রাজবংশ ছিল। তো তারা সেই লিচ্ছবি রাজবংশ পরবর্তীকালে আরো ভারতের মেন ল্যান্ড যেটা সেইখানে রাজত্ব করে, এবং সেই বংশেরই একজন কন্যা ছিলেন কুমার দেবী। আর লিচ্ছবিদের রাজধানী ছিল হচ্ছে বৈশালী, যেটা আজকে পাটনার কাছাকাছি পড়ছে, বিহারে। তো কুমার দেবীর সঙ্গে বিবাহতে গুপ্তদের প্রচন্ড লাভ হয়। গুপ্ত বংশের যে উত্থান সেটা অ্যাকচুয়ালি এই লিচ্ছবিদের সঙ্গে সম্পর্কের কারণে হয়, কারণ লিচ্ছবিরা প্রচন্ড শক্তিশালী এবং প্রচুর সম্ভ্রান্ত একটা রাজবংশ ছিল, এবং এখান থেকে প্রচুর লাভ হয় গুপ্তদের। সেই জন্য বিভিন্ন জায়গাতে মানে গুপ্তদের বিভিন্ন শিলালিপিতে এই লিচ্ছবিদের উল্লেখ পাওয়া যায়। অন্যদিকে চন্দ্রগুপ্ত প্রথম একটা কয়েন চালু করেছিলেন, যেটাকে কুমার দেবী কয়েন বলা হয়, কারণ সেই সময়ের ইতিহাসের প্রথম রাজা যিনি তার স্ত্রীর নামে এবং তার ছবি দিয়ে কয়েন তৈরি করেছিলেন। এর আগে কোনো রাজা সেটা করেননি। তো সেই কুমার দেবী টাইপ কয়েন চন্দ্রগুপ্ত প্রথম শুরু করেছিলেন। 13 নম্বর কোশ্চেন, নিচের গুপ্ত রাজাদের মধ্যে কে প্রথম রৌপ্য মুদ্রা জারি করেছিলেন? এটা আমরা একটু আগে আলোচনা করে এসেছি, সম্ভবত এটা হবে চন্দ্রগুপ্ত দ্বিতীয়। চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য। রৌপ্য মুদ্রা যদি বলা হয় কে চালু করেছিলেন, তাহলে উত্তর হবে চন্দ্রগুপ্ত দ্বিতীয়, কারণ এর আগে যে মুদ্রা চালু ছিল সেগুলো স্বর্ণ মুদ্রা ছিল, সোনার মুদ্রা ছিল। যদি বলা হয় যে গুপ্ত বংশের গুপ্তদের যে মুদ্রা সেইটা চালু কে করেন, তাহলে উত্তর হবে চন্দ্রগুপ্ত প্রথম। ঠিক আছে, যদি বলা হয় গুপ্ত স্বর্ণ মুদ্রা কে প্রথম চালু করেন, এগেন উত্তর হবে চন্দ্রগুপ্ত প্রথম, কারণ যে মুদ্রা ব্যবস্থা গুপ্তদের সেটা শুরুই হয়েছিল চন্দ্রগুপ্ত প্রথমের সময় থেকে। কিন্তু রৌপ্য মুদ্রা, যেটা রূপিকা নামে পরিচিত ছিল, রূপিকা বা রূপকা, সেটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত শুরু করেছিলেন সব ক্ষত্রপদের হারানোর কারণে।
নম্বর কোশ্চেন, গুপ্ত সোনার মুদ্রা কি নামে পরিচিত ছিল? দ্রমা, কারসাপান, দিনার নাকি নিস্কো? সঠিক উত্তর, আচ্ছা প্রত্যেকটা মুদ্রা সম্পর্কে একটু আলোচনা করে নিই। যে দ্রমা যেটা, এটা একটা রূপোর মুদ্রা ছিল। গুজরাটের চালুক্য বংশ, যারা সোলাঙ্কি নামে পরিচিত, চালুক্য বংশ, এই চালুক্য বংশের সময়তেই মোহাম্মদ গজনবী আক্রমণ করেছিল। তো এদের একটা মুদ্রা ছিল হচ্ছে রূপোর মুদ্রা, হচ্ছে দ্রমা। আরো একটা রাজবংশ হচ্ছে পরমার বংশ, এদেরও যে রূপোর মুদ্রা সেটার নাম ছিল দ্রমা। অন্যদিকে কারসাপান, কারসাপান হচ্ছে মৌর্যদের সময়কার 5 মার্ক কয়েন ছিল, মৌর্যদের সময়কার, এটাও রূপোর ছিল, রূপো। আর যদি বলা হয় মৌর্যদের অফিসিয়াল কয়েন কি ছিল, মৌর্যদের মুদ্রার নাম কি ছিল, মেন যে মুদ্রা সেটার নাম হচ্ছে পান। গুপ্ত সোনার মুদ্রার নাম ছিল দিনার, দিনার বলা হতো, তো সঠিক উত্তর এখানে সি হবে। আর দিনার চালু কে করেছিলেন, মানে গুপ্ত স্বর্ণ মুদ্রাকে চালু করেছিলেন চন্দ্রগুপ্ত প্রথম। আর নিস্কো, নিস্কো অ্যাকচুয়ালি ঋক বৈদিক যুগ থেকেই এই নামটা পরিচিত, তবে কোনো মুদ্রা নয়, নিস্কো একটা গয়না ছিল, অলংকার ছিল। পরবর্তীকালে নিস্কো নামের মুদ্রা চালু হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা গয়না ছিল। 15 নম্বর কোশ্চেন, প্রভাবতী গুপ্ত কার কন্যা ছিল? চন্দ্রগুপ্ত প্রথম, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, কুমারগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? চন্দ্রগুপ্ত দ্বিতীয় এবং কুবের নাগা, কুবের নাগা বলে একজনের সঙ্গে বিবাহ হয় চন্দ্রগুপ্ত দ্বিতীয়র, কুবের নাগা, তাদের কন্যা হচ্ছে প্রভাবতী গুপ্ত। এই প্রভাবতী গুপ্ত ইম্পর্টেন্ট, কারণ এর সঙ্গে বিবাহ হয় বাকাটক বংশের একজন রুলার, যার নাম হচ্ছে দ্বিতীয় রুদ্রসেন। এই রুদ্রসেন দ্বিতীয়র সঙ্গে বিবাহের ফলে বাকাটকদের সঙ্গে গুপ্তদের একটা জোট তৈরি হয়, এবং এই জোটটা খুব ইম্পর্টেন্ট একটা জোট ছিল সেই সময়। তো সেই কারণে তো নাগ কন্যা ছিলেন কুবের নাগা, তার সঙ্গে বিবাহ হয়, তার মেয়ে হয় হচ্ছে প্রভাবতী গুপ্ত। অন্যদিকে চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের সঙ্গে আরেকজনের বিবাহ হয়েছিল, যেটা আমরা দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে পাই। দেবী চন্দ্রগুপ্তম, আচ্ছা দেবী চন্দ্রগুপ্তম কে রচনা করে সেটা তোমরা কমেন্ট করে আমাকে লিখে পাঠাবে, ঠিক আছে? আমি সঠিক যাদের উত্তর হবে সেটা আমি বলে দেবো। তো দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে আমরা এটা জানতে পারছি যে চন্দ্রগুপ্ত দ্বিতীয়র সঙ্গে আরেকজনের বিবাহ হয়েছিল, যার নাম হচ্ছে ধ্রুব দেবী। এখানে একটা বড় গল্প আছে, যেটা পরে কোনো কোশ্চেনে আসলে আমি পরে সে সময় আলোচনা করব। যাই হোক, ধ্রুবদেবী এবং চন্দ্রগুপ্ত দ্বিতীয়র একজন পুত্র ছিল, যার নাম হচ্ছে কুমারগুপ্ত। পরবর্তী যে শাসক কুমারগুপ্ত হচ্ছে ধ্রুবদেবী এবং চন্দ্রগুপ্ত দ্বিতীয়র পুত্র। 16 নম্বর কোশ্চেন, নিচের রাজাদের মধ্যে কে তার মুদ্রায় বিনা বাদনরত হিসাবে চিত্রিত হয়েছেন? মেনান্ডার, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি কুমারগুপ্ত? বিনা বাদনরত মুদ্রা পাওয়া গেছে সমুদ্রগুপ্তের। সমুদ্রগুপ্ত একজন ভালো সিঙ্গার এবং ইনস্ট্রুমেন্টালিস্ট ছিলেন, তিনি ভালো বীণা বাজাতে পারতেন এবং তার একটা উপাধিও ছিল কবিরাজ, ঠিক আছে? তো এর থেকে মনে করা হয় তিনি একজন ভালো কবিও ছিলেন, লেখকও ছিলেন। 17 নম্বর কোশ্চেন, নিচের কোন শাসক গুপ্ত মুদ্রা ব্যবস্থা শুরু করেছিলেন? একটু আগে অনেকবারই আলোচনা করলাম এটা নিয়ে, এইগুলো আমি এখানে যে কোশ্চেন গুলো তুলেছি অ্যাকচুয়ালি সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো সেই জন্য যেগুলো আলোচনা করছি তার মধ্যে থেকেই অনেক কোশ্চেন এসে যায়। যেমন গুপ্ত মুদ্রা ব্যবস্থাকে চালু করেছিলেন, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত প্রথম। চন্দ্রগুপ্ত প্রথম। যদি বলা হয় নিচের কোন শাসক গুপ্ত স্বর্ণ মুদ্রা ব্যবস্থা চালু করেছিলেন বা প্রথম স্বর্ণ মুদ্রা জারি করেন, সেটাও চন্দ্রগুপ্ত প্রথম হবে। তো এই মুদ্রাটা, যেটাকে কুমার দেবী টাইপ কয়েন বলা হয়, সেখানে একমাত্র ঠিক নয়, প্রথম কয়েন ভারত সেই সময়কার রাজাদের মধ্যে প্রথম রাজা যিনি তার স্ত্রীকে তার মুদ্রাতে স্থান দিয়েছিলেন, এবং এই মুদ্রাটা স্বর্ণ মুদ্রা ছিল, কুমার দেবী টাইপ কয়েন। কারণ এর থেকে আমরা কুমার দেবী এবং লিচ্ছবিদের ইম্পর্টেন্স আমরা বুঝতে পারি যে গুপ্তদের উপর তাদের প্রভাব কতটা ছিল। 18 নম্বর কোশ্চেন, গুপ্ত আমলে জমি রেকর্ডের নিরাপদ হেফাজতের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কারা পরিচিত ছিল? ধ্রুবাদীকরণ, করণিকা, সমাহর্তা, শৈলকিক।
একটু ডেপথে গিয়ে কোশ্চেন গুপ্ত শাসন ব্যবস্থা থেকে, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে করণিকা, অপশন বি। কিছু ইম্পর্টেন্ট টার্ম জেনে রাখতে হবে, ডাইরেক্ট মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, এগুলোকে মনে রাখতেই হবে কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে। গুপ্তদের অধীনে সব থেকে গুরুত্বপূর্ণ যারা অধিকারিক মানে যারা হচ্ছে অফিসার, তাদেরকে কুমারমাত্য বলা হতো, ঠিক আছে, কুমারমাত্য বলা হতো। অন্যদিকে অন্যান্য যে সমস্ত পদগুলো ছিল, যেমন মন্ত্রী বা সচিব, কাকে বলা হতো? মুখ্যমন্ত্রীকে। যিনি মেন মন্ত্রী, মুখ্যমন্ত্রী যিনি, তাকে মন্ত্রী বা সচিব বলা হতো। পদাতিক এবং অশ্বারোহী বাহিনীর সেনাপতিকে বলা হতো ভাটাস্যপতি। কাটুক বলা হতো হচ্ছে হস্তি বাহিনীর প্রধান। সেই সময় ইন্ডিয়ান যে রুলার, তাদের মোস্ট ইম্পর্টেন্ট, তাদের সেনাবাহিনীতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হাতি ছিল। যার সেনাবাহিনীতে হাতির সংখ্যা বেশি, সে তত বেশি পাওয়ারফুল। তো তার থেকে এই কাটুক টার্মটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হাতির বাহিনীর প্রধানকে বলা হচ্ছে। রণভণ্ড অগ্রাধিকারী করণ, যুদ্ধের কোষাগারের প্রধান, মানে যুদ্ধের জন্য যে খরচ হবে, মানে এক কথায় বলা যেতে পারে ডিফেন্স মিনিস্টার টাইপের, আজকের দিনে ডিফেন্স মিনিস্টার টাইপের একটা পদ ছিল হচ্ছে এটা। আচ্ছা, মহা বলাধিকর্তা হচ্ছে প্রধান সেনাপতি। ওকে, এখানে সেনাপতির যে ভূমিকা ছিল সেটা কিরকম ছিল? প্রধান সেনাপতি, তার আন্ডারে এরা ছিল পদাতিক অশ্বারোহী বাহিনীর সেনাপতি, হস্তি বাহিনীর প্রধান বা সেনাপতি, সেটা এর আন্ডারে ছিল। মেন যে সেনাপতি, তাকে মহাবলাধিকর্তা বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা অফিস। মহাদণ্ডনায়ক হচ্ছে প্রধান বিচারপতিকে বলা হতো মহাদণ্ডনায়ক। এছাড়া মহাপ্রতিহার বলা হচ্ছে প্রাসাদের যারা রক্ষী, তাদের প্রধানকে বলা হতো মহাপ্রতিহার। খাদ্য উৎপাটিকা বলা হতো হচ্ছে রান্নাঘরের সুপারিনটেন্ডেন্ট। এইটা ইম্পর্টেন্ট একটা পদ ছিল, শুধু এই সময় নয়, মধ্যকালীন ভারতেও। কারণ হচ্ছে সেই সময় খুব কমন ছিল যে রাজাদেরকে বিষ খাইয়ে হত্যা করে দেওয়া বা হত্যার চক্রান্ত করা। সেটা না হওয়ার জন্য একজন আলাদা করে অফিসার থাকতো এটা দেখার জন্য যে খাদ্য ঠিকঠাক আছে কিনা, তো তাকে খাদ্য উৎপাটিকা বলা হয়। দুদক হচ্ছে গুপ্তচর। দণ্ডপাশিকা হচ্ছে প্রধান পুলিশ কর্মকর্তা। সেই সময় পুলিশ ব্যবস্থা ছিল, তার প্রধানকে বলা হচ্ছে অক্ষ পাতালাধিকর্তা, হচ্ছে রাজকীয় রেকর্ডের যে রক্ষক, তাকে বলা হতো অপ্রহতা। হচ্ছে আবাদযোগ্য জমি, এইটা ইম্পর্টেন্ট। অপ্রহতা মানে যে জমিতে খুব বেশি চাষ করা হতো তাকে অপ্রহতা বলা হতো। অপ্রদা হচ্ছে বসতিহীন জমি বা যে জমিতে যেটাতে কোনো এখনো সেটেলড হয়নি, সেই জমিটা যেখানে কেউ বসবাস করে না, ঠিক আছে, সেটাকে অপ্রদা বলা হতো। বাস্তু, এটা ইম্পর্টেন্ট, বাস্তু বলা হতো বাসস্থান যুক্ত জমি, যেখানে বাসস্থান রয়েছে, ঘর বাড়ি রয়েছে, তাকে। 19 নম্বর কোশ্চেন, সতী প্রথার প্রথম শিলালিপির প্রমাণ কোথায় পাওয়া গেছে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারতে যে সতী ব্যবস্থা, তার প্রমাণ পাওয়া গেছে ইরান শিলালিপি থেকে। ইরান, এটা মধ্যপ্রদেশের একটা জায়গা, যেখানে একটা শিলালিপি পাওয়া গেছে, ঠিক আছে, মধ্যপ্রদেশে একটা শিলালিপি পাওয়া গেছে। কোন সময়কার? সমুদ্রগুপ্তের একটা শিলালিপি এখান থেকে পাওয়া গেছে। সমুদ্রগুপ্তের একটা শিলালিপি পাওয়া গেছে, যেটা কলকাতা যে জাদুঘর, সেখানে মানে হচ্ছে মিউজিয়াম, সেখানে গেলে দেখতে পাবে। বাট আমরা যে শিলালিপিটার কথা বলছি সেটা ভানুগুপ্তের শিলালিপি। ভানুগুপ্ত একজন গুপ্ত রুলার ছিল। প্রথমে যে লিস্টটা দেখেছিলেন সেখানে যদি দেখো একজনের নাম পাবে ভানুগুপ্ত। তো ভানুগুপ্তের শিলালিপি হচ্ছে, মানে ভানুগুপ্তের নয়, ভানুগুপ্তের সমসাময়িক, মানে সেই সময়কার একটা শিলালিপি হচ্ছে এই ইরান শিলালিপি, যেটাতে সতীপ্রথার কথা এখানে বলা রয়েছে। কি হচ্ছে, ভানুগুপ্তের একজন সামন্ত রাজা ছিল যার নাম হচ্ছে গোপরাজ। তো এই গোপরাজ যখন মারা যায়, এই সময় চলছিল কি হুন আক্রমণ। তো হুন আক্রমণ প্রতিহত করতে গিয়ে এই গোপরাজ মারা যায়, এবং যাতে তার মৃত্যুর পর তার স্ত্রী কি করে, যাতে হুনদের হাতে তাকে না, হুনরা যাতে তাকে তুলে না নিয়ে যায় বা ইত্যাদি, তার সম্মান বাঁচানোর উদ্দেশ্যে তিনি এই রাজার শেষকৃত্যের সময় সহমরণ করেন। তো এটা সতী প্রথার প্রথম রেকর্ড। অ্যাকচুয়ালি যে সতী প্রথা, সেটা হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত নয়, এইভাবে এসেছিল যে যেটা পরবর্তীকালে ধর্মের সঙ্গে রিলেটেড হয়ে যায়। 20 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন উপাধি সমুদ্রগুপ্তের নয়? লিচ্ছবি দৌহিত্র, অপ্রতিরোধ, অশ্বমেধ পরাক্রম নাকি বিক্রমাদিত্য? সঠিক উত্তর হচ্ছে লিচ্ছবি দৌহিত্র। লিচ্ছবি দৌহিত্র টাইটেলটাকে নিচ্ছে চন্দ্রগুপ্ত প্রথম। আচ্ছা, বিক্রমাদিত্য, এটা সমুদ্রগুপ্তের টাইটেল ছিল। যেমন আমরা চন্দ্রগুপ্ত দ্বিতীয় টাইটেল জানি বিক্রমাদিত্য, তেমনি ভাবে সমুদ্রগুপ্তেরও টাইটেল ছিল বিক্রমাদিত্য। অ্যাকচুয়ালি এই বিক্রমাদিত্য খুব পপুলার একটা টাইটেল ছিল। ইভেন এরপরে যে স্কন্দগুপ্ত, সেই স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য টাইটেল নিয়েছিল। এটা খুব পপুলার টাইটেল ছিল। যে টাইটেলগুলো আমরা এর সম্পর্কে পাই সমুদ্রগুপ্তে, সেটা হচ্ছে পরাক্রম,
মানে হচ্ছে সাহসী, অপ্রতিরোধ মানে হচ্ছে অজেয়, যাকে হারানো যাবে না, ব্যাঘ্র পরাক্রম বাঘের মতো সাহসী, অশ্বমেধ পরাক্রম যিনি অশ্বমেধ যজ্ঞ করার মতো শক্তিশালী। তো এই টাইটেলগুলো তার দেখা যায়। 21 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে গেছিলেন প্রভাবতী গুপ্তের মা। প্রভাবতী গুপ্তের মা আলোচনা করে নিয়েছি, সরি কুবের নাগা, অপশন বি কুবের নাগা। ওকে, আর ধ্রুবদেবী হচ্ছে কুমার গুপ্তের মা। ঠিক আছে, এটা আমরা একটু আগেই আলোচনা করলাম। 22 নম্বর কোশ্চেন, ফাহিয়েনের ভ্রমণ কাহিনী কি নামে পরিচিত? সিউকি, ইয়েন্টু, ফোকুওকি, ফা ছিয়েন। এটাও আমরা আলোচনা করেছি। ফোকুওকি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটার ইংলিশ ট্রান্সলেটের নাম এ রেকর্ড অফ বুদ্ধিস্ট কিংডম। 23 নম্বর, ভিত্তি শব্দের অর্থ কি? বলপূর্বক কাজ, সেচ কর, দাসদের অধিকার, মহিলাদের সম্পত্তি। সঠিক উত্তর বলপূর্বক কাজ, ফোর্সড লেবার। ভিত্তি শব্দটার অর্থ সেই সময় যাদেরকে কাজ করানো হতো কিন্তু তাদেরকে অর্থ দেওয়া হতো না, তাদেরকে ভিস্তি বলা হতো। 24, গুপ্ত আমলে ব্যবহৃত রাজকীয় প্রতীক কি ছিল? বরাহ। ঠিক আছে, বরাহ। বরাহ অ্যাকচুয়ালি বিষ্ণুর অবতার। তো এর থেকে আমরা বুঝতে পারছি যে গুপ্তদের রিলিজিয়ন, ধর্ম ছিল কি? হিন্দু ধর্ম তো ছিল। হিন্দু ধর্মের কোন ভাগ? সেটা হচ্ছে বৈষ্ণব, বিষ্ণুর উপাসকেরা ছিল। 25 নম্বর কোশ্চেন, নিজের মধ্যে কে বৃহৎ সংহিতা লিখেছেন? ব্রহ্মগুপ্ত, বরাহমিহির, আর ভাস্কর, নাকি আর্যভট্ট? সঠিক উত্তর হচ্ছে বরাহমিহির। বরাহমিহির 3টে গ্রন্থ রচনা করেন, পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, বৃহৎ জাতক। পঞ্চসিদ্ধান্তিকার মধ্যে টোটাল 5টা পার্ট রয়েছে। সেই 5টা পার্ট হচ্ছে সূর্য সিদ্ধান্ত, লোমক সিদ্ধান্ত, পৌলিশা সিদ্ধান্ত, বৈশিষ্ট্য সিদ্ধান্ত এবং পৈতামহ সিদ্ধান্ত। তো এই ছিল পুরো কমপ্লিট আজকের আলোচনা। এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।